This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা হয়েছে। এদিকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শালী নদীর কজওয়ে, বিচ্ছিন্ন যোগাযোগ। চলতি বর্ষায় প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় রাউতরা এবং ভৈরবডাঙ্গা সংযোগকারী সেতু। স্থানীয় রাউতরা, কানাই, নামাই, গরিববাটি, জগন্নাথপুর সহ প্রায় 25 থেকে 30টি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সম্বল এই কজওয়ে। গতকাল আচমকাই কজওয়ের মাঝের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, আর তাতেই নদীর দুপারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দিকে নেমে পরে যে বসে গেছে ব্রিজটা, ঠিক আছে, এটা সরকার থেকে কোনো এখনো করেনি আগে। এখন এই মুহূর্তে বেরোনো সম্ভব নয় ছাত্রছাত্রীদের। হয়তো অনেক লোক কি করবে দৈনন্দিন জীবনে তার সমস্যার ব্যাপারে পেরোচ্ছে ঝুঁকি নিয়ে, কিন্তু বাচ্চারা, স্কুলের বাচ্চারা এটা তো পেরোতে পারবে না। আপনার একটা বড় খবরে নজর রাখতেই হবে। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের আগে জোড়া প্রস্তুতি বৈঠকের রাজ্যের সিইও দফতর। প্রতিটি জেলায় এসআইআর এর প্রস্তুতি খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তার আগে আজ সিইও দফতরের আধিকারিকরা নিজেদের মধ্যে বৈঠক করবেন। কি আলোচনা উঠে আসতে পারে সেই বৈঠকে জানবো আমাদের সহকর্মী শ্রাবন্তী সাহার কাছ থেকে। শ্রাবন্তী, দেখো, এসআইআর এবার যখন হবে তখন গোটা দেশে হবে এমনটাই মনে করা হচ্ছে। তার একটা অন্যতম কারণ হচ্ছে যে সমস্ত রাজ্যের সিইও তাদেরকে একসঙ্গে 10 তারিখে ডেকে পাঠানো হয়েছে। এখানে সিইও দফতর থেকে চিফ ইলেকশন অফিসার তিনি যাবেন এবং সেখানে মূলত ভোটার কার্ড নিয়ে এসআইআর যেটা শেষ হয়েছিল সে সময় কত ভোটার ছিল সেরকম বিষয়গুলি নিয়ে যেমন তথ্য তৈরি করা হয়েছে, একই সঙ্গে ইআরও কত রয়েছেন, এইআরও কত রয়েছেন, এই সমস্ত বিষয় নিয়েও আলাদা করে তথ্য তৈরি করবেন। যেরকমটা জানা যাচ্ছে কমিশন সূত্রে, এই মূল বৈঠকে মূলত বিহারের সিইও তিনি একটা প্রেজেন্টেশন দেবেন, যেহেতু সেখানে কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন বাকি দেশের আলাদা সিইও গুলোকে সিইওদের জানাবেন তিনি। ফলে এই বৈঠকের পরে হতে পারে এসআইআর কবে গোটা দেশ জুড়ে সেটা একটা আলাদা করে বৈঠকে সিদ্ধান্ত হতে পারে। বুঝতে পেরেছি শ্রাবন্তী, অনেক ধন্যবাদ তোমাকে। শুভেন্দু অধিকারী তার বক্তব্য এবার শোনাবো আপনাদের। 10 তারিখে ইলেকশন কমিশন সিওদের ডেকেছেন, ইলেকশন কমিশন বলবে। আমরা দাবি করতে পারি কবে এসআইআর হবে আমরা বলতে পারবো। এসআইআর আগেও হয়েছে 2002-এ, এসআইআর এর প্রয়োজন রয়েছে। ভারতীয় যারা নয় তাদের নাম ভোটার তালিকায় থাকা উচিত নয়, খুব ক্রিস্টাল ক্লিয়ার। আপনি আগে ভারতীয়, তারপরে আপনি অন্য। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের আগে জোড়া প্রস্তুতি বৈঠকে রাজ্যের সিইও দফতর। প্রতিটি জেলার এসআইআর এর প্রস্তুতি খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এই প্রসঙ্গে কি বলছেন সুকান্ত মজুমদার, শোনাই আপনাদের। নির্বাচন কমিশন হচ্ছে সর্বময় কর্তা এসআইআর এর ক্ষেত্রে। তো নির্বাচন কমিশন যদি সিদ্ধান্ত নেয় এসআইআর হবে, তো স্বাভাবিকভাবে সেটা সবাইকেই মানতে হবে, সবাইকেই করতে হবে। এবং তৃণমূল যে বিরোধিতা করছিল সেই বিরোধিতাটা অনেকটাই লোক দেখানো ছিল, বিশেষ একটি সম্প্রদায়কে খেপিয়ে ভোট ব্যাংক জড়ো করা ছিল। এ থেকেই প্রমাণ হয়ে যায়, কারণ সময়ের সাথে সাথে এসআইআর এর জন্য যে সমস্ত নাম, সে BLA 2 হোক বা BLA 1 হোক, তাদের নাম জমা দেওয়া বা এই সমস্ত কাজ কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু কোনোটাই বন্ধ করেনি। তারা কিন্তু যথারীতি এই নামগুলো কিন্তু জমা করছিল নির্বাচন কমিশনের কাছে এবং তাতে অংশগ্রহণ করছিল। এদিকে বিধানসভায় অশান্তির আঁচ জারি। মুখ্যমন্ত্রীকে ফের তীব্র আক্রমণ বিরোধী দলনেতার। ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী, ভেবেছিলেন একজন শুভেন্দুকে বাইরে রেখে ফাঁকা মাঠে গোল দেবেন, কিন্তু বিজেপি বিধায়করা 10 গোল দিয়েছেন, মন্তব্য বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করারও হুঁশিয়ারি। সবাই দেখেছে, গোটা ভারত সাজেস্ট করছে মাথার ডাক্তার দেখানো। এটা মুখ্যমন্ত্রীর ভাষণ ছিল না। মানসিক অবস্থা বিপর্যস্ত হলে যা হয়, উনি দুর্নীতির জালে নিমজ্জিত, একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছেন। উনি ভয় পাচ্ছেন জেলে যাওয়ার, উনি ভয় পাচ্ছেন এসআইআর হলে গদি যাবে। উনার কাল যে 2-2.5 ঘন্টার ড্রামাবাজি এবং মুখের ভাষা এবং 17 বার 18 বার করে রিপোর্ট আছে। ভারতীয় জনতা পার্টির বিধায়করা এমন
ওষুধ প্রয়োগ করেছে, পায়ে কাটা ফুললে যেমন লাফায় তেমন লাফিয়েছে। ভেবেছিল একটা শুভেন্দুকে বাইরে রাখলে ফাঁকা মাঠে গোল করে বেরিয়ে যাব, রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানদেরকে সাপোর্ট করব, বাংলা বাঙালি বলে বেরিয়ে চলে যাব, গোল করে দেবো আইপ্যাকের বুদ্ধিতে। 10 গোল খাইয়েছে কাল বিজেপি। একে প্রাক্তন করব, এর সবংশ দুর্নীতির দায়ে জেলে পাঠাবো। আর অন্যদিকে বিধানসভায় অশান্তির যাবতীয় দায় বিজেপির ওপরে চাপালো তৃণমূল। মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়ার জন্যই এসেছিল বিজেপি। বাংলা ভাষা নিয়ে বিজেপির কোনো কথা নেই, পাল্টাক্রমণে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। খুব পরিষ্কার হয়ে গেল যে মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়ার জন্যই ওরা এসেছিল। মুখ্যমন্ত্রীকে বলতে দেবো না তো ভয় কিসের তো দেব, তোরা তো যা যা বলার সব বলেছিস। এবং সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে বাংলা ভাষা নিয়ে তো কোনো কথা নেই। কোথায় কি অত্যাচার হয়েছে, কোথায় কি রেপ হয়েছে, কোথায় এগুলো কোথায় প্রাসঙ্গিকতা, কিসের প্রাসঙ্গিকতা এগুলো? শোভনদেব চট্টোপাধ্যায় বাবুর আর হিম্মত আছে অন্য কথা বলা, সত্যি কথাটা বলা। তো পরে বিধানসভায় টিকিটই পাবেন, এমনিতেই বয়সের কারণে আর টিকিট দেবে কিনা সন্দেহ, এটাই তো স্বাভাবিক। শোভনদেব চট্টোপাধ্যায় যদি বলতেন যে মুখ্যমন্ত্রী উত্তেজিত না হলেই পারতেন। দেখুন, বাংলা সংস্কৃতি পুনরুদ্ধারের জন্য নাকি সভা ডাকা হয়েছিল, সেই সভাতে অনর্গল মুখ্যমন্ত্রী চোর 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 চোর, মোদী চোর, অমিত শাহ চোর, প্রধানমন্ত্রীকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ওটা বলে গেলেন। বিধানসভা রেকর্ডে থাকলো, স্পিকার এক্সপেঞ্জ করেননি। তো দায় যদি বিজেপির হয়ে থাকে তাহলে দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রীর তো উচিত ছিল এই পরিস্থিতিকে সামলে দেওয়া। বাংলা কেন, সারা ভারতবাসী কালকে দেখেছে যে বাংলাকে এদের হাতে আর সুরক্ষিত রাখা যাবে না। লালবাজারের কাছেই বৈধ অস্ত্রের দোকান থেকে বেআইনি কারবার। রহড়ার ফ্ল্যাট থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা, এবার এসটিএফ এর হাতে গ্রেপ্তার এনসি দা নামে একটি অস্ত্রের দোকানের মালিক। দোকান থেকে 41টি সিঙ্গেল ব্যারেল, ডবল ব্যারেলের বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে। 4 আগস্ট এই অস্ত্র উদ্ধার হয়েছিল রহড়ার রিজেন্ট পার্কের যোগীপাড়ায়। গ্রেফতার হয় মধুসূদন বন্দ্যোপাধ্যায়। তাকে জেরা করলে প্রথমে মুঙ্গের থেকে অস্ত্র আমদানির কথা বলা হয়, এরপরই বেঙ্গল পুলিশের এসটিএফ তদন্ত ভার হাতে নেয়, আর অভিযুক্তকে জেরা করলে বেরিয়ে আসে সত্য। উত্তর 24 পরগনার রহড়াতে বেআইনি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধারের মামলাতেও এবার কলকাতা যোগ। লালবাজার থেকে কয়েকশো মিটার দূরে থাকা এই যে লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিপণী আমরা দেখতে পাচ্ছি যে এই দোকানের 3জন মালিককে এবার গ্রেপ্তার করলো এসটিএফ এর গোয়েন্দারা। শুধু গ্রেপ্তারই নয়, তার পাশাপাশি এই যে লাইসেন্সপ্রাপ্ত বিপণী রয়েছে এই দোকানটিকেও কিন্তু সম্পূর্ণরূপে সিল করে দেওয়া হয়েছে এসটিএফ এর তরফ থেকে। রহড়ার অস্ত্র উদ্ধারে মুঙ্গের নয়, খাস কলকাতার যোগ। বৃহস্পতিবার রাতে বিবাদী বাগের বৈধ অস্ত্রের দোকানে হানা দেয় এসটিএফ। দোকানের 3 মালিক সুবীর দাঁ, আবির দাঁ ও সুব্রত দাঁকে গ্রেফতার করা হয়। 3 জনেরই বাড়ি গিরিশ পার্কে। দোকান থেকে 1 নলা ও দোনালা মিলিয়ে 41টি বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে। দোকানে স্টক মেলানোর সময় এসটিএফ এর তদন্তকারীরা দেখেন এই বন্দুকগুলি ও প্রচুর কার্তুজের কোনো হদিশ মিলছে না। এসটিএফ এর গোয়েন্দারা বলছেন যে এইভাবেই কোনো নথিপত্র ছাড়া, কোনো কাগজপত্র ছাড়া এই ধরনের বিভিন্ন ধরনের অস্ত্র মজুত রাখা হতো এই দোকানে। যারা বেআইনি কারবারের সঙ্গে যুক্ত তারা এই দোকানের সঙ্গে যোগাযোগ করত এবং তারপর তারা সেই অস্ত্র কিনে নিয়ে নির্দ্বিধায় চলে যেতে পারত এবং পরে গিয়ে সেটা অ্যাসেম্বল করে নেওয়া হতো। অর্থাৎ শুধুমাত্র এই ডিলারদের যে কর্মী তারাই নয়, মালিকরাও এই বেআইনি কারবারে, অস্ত্র কারবারে যুক্ত। তাও কোথায়? একেবারে লালবাজারের ঠিক নাকের ডগায়। ধৃতদের শুক্রবার বারাকপুর আদালতে পেশ করা হয়। কয়েক মাস আগেই জীবনতলাতে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের মামলাতেও এই দোকানের নাম সামনে উঠে এসেছিল এবং সেই সময় এই দোকানের কয়েকজন কর্মী তাদেরকে এসটিএফের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেন এবং সেই সময় যে তথ্য সামনে উঠে এসেছিল যে এই দোকানের যারা কর্মীরা রয়েছেন তারা বেআইনিভাবে এই লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিপণী থেকে বেআইনি যারা অস্ত্র কারবারিরা রয়েছে তাদের কাছে বিভিন্ন সময় কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র চড়া দামে বিক্রি করত। কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করা হয়। তখন যদি কলকাতা পুলিশ সক্রিয় হতো বা বেঙ্গল এসটিএফ বা কলকাতা এসটিএফ সক্রিয় হতো তাহলে এই মালিকদের কারবারও সেই সময় সামনে আসতো। ফলে কলকাতার বুকে একেবারে কলকাতা পুলিশের সদর দফতরের নাকের ডগা এই ধরনের বৈধ অস্ত্রের কারবারিদের এরকম অবৈধ কারবার রীতিমতো উদ্বেগের বিষয় বলেই মনে করছেন অনেকে।